রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? কেউ একজন আমাকে একটু জানাবেন। হ্যালো, আপু আপনারা কেউ একজন মিউট খুলে একটু আমাকে জানাবেন। আচ্ছা, আজকে আমরা গতদিন আমরা কি পড়ছি? গতদিন হচ্ছে আমরা আরবি হরফ চিনছি এবং হচ্ছে আরবি হরফের উচ্চারণের স্থান অর্থাৎ মাখরাজ পড়েছি। এখন আরবি হরফ নিয়ে আমাদের আরও কিছু ক্লাস আছে, সেগুলো আমরা আরও পরে করব। আমাদের 30 তারিখ অর্থাৎ 1 তারিখ থেকে আমরা আরবি হরফের যে আরও বিস্তারিত ক্লাস আছে সেটা করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আজকে আমরা হরকতটা পড়ব। আসলে হরকতটা কি? মনে করেন যে আরবি হরফের শুধু মনে করেন যে যদি শুধু খাড়া খাড়া হরফ থাকে, সেই হরফটা কিন্তু আমরা পড়তে পারি না। সৌদি আরবের যারা সৌদি আরবে যাদের বাসা বা হচ্ছে ওখানে যারা স্থানীয়, যারা সৌদি আরবে থাকে, যাদের মাতৃভূমি সৌদি আরবে, তারা হচ্ছে মনে করেন যে খাড়া খাড়া আরবি পড়তে পারে জবরজের ছাড়া। যেমন এখানে যদি খেয়াল করেন, এই যে হচ্ছে জায়গাটা, এখানে কি কয়েকটা অক্ষর আছে, আলিফ, লাম, হা, র, কাপ, আলিফ, তা। ঠিক আছে? এখন আমরা হচ্ছে সবাই এই হরফটা পড়তে পারবো না। এইখানে আসলে কোন শব্দটা আছে সেটা আমরা জানি না। এই জন্য হরকতটা হচ্ছে কি চিহ্ন। হরকতটা হচ্ছে চিহ্ন। হরকতের বাংলা হচ্ছে চিহ্ন। এখন হরকত কাকে বলে? হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ। এখন প্রশ্ন হচ্ছে জবর জের এবং পেশটা কি? আমরা মনে করেন যে অনেকেই হয়তো বা চেনার কথা, অধিকাংশের মনে করেন আমরা চিনি না, জবর জের পেশ চিনি না। এখানে খেয়াল করবেন জবর জের পেশটা আসলে কি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এরকম একটা দাগ আছে এবং তার উপরে একটা চিহ্ন আছে। এখানে দেখতে পাচ্ছেন এই 2 নাম্বারটা একটা দাগ আছে, তার নিচে একটা চিহ্ন আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা দাগ আছে এবং তার উপরে ওয়াও এর মতো একটা চিহ্ন আছে। তবে ওয়াও এবং পেশের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ওয়াও হচ্ছে একটা হরফ আর পেশটা হচ্ছে হরফের উপরে বসে। ওয়াও একটা হরফ এবং পেশটা হচ্ছে হরফের উপরে বসে। এই দুইটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে? তাইলে জবর আমরা এইভাবে মুখস্থ করতে পারি, জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। আমার সাথে আপনারা পড়বেন, মিউট করে পড়বেন বা মিউট খুলেও পড়তে পারেন। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। এখন এই হরকতটা হচ্ছে এক জবর এক জের এবং এক পেশ। এই এক জবর এক জের এক পেশটাকে বলা হয় হরকত। ঠিক আছে? এক জবর এক জের এবং এক পেশকে বলা হয় হরকত। এখন আমরা হরকতটা তাইলে কয়টা জানলাম? আরবি টোটাল আরবি
29টা হরফের জন্য 3টা হরকত আছে, জবর, জের এবং পেশ। জবর, জের এবং পেশ, এবং এদের অবস্থান হচ্ছে, জবরের অবস্থান হচ্ছে উপরে, জেরের অবস্থান হচ্ছে নিচে এবং পেশের অবস্থান হচ্ছে উপরে। এখানে যদি জবর দেই, আলিফের উপরে জবর দিই, লামের উপরে মনে করেন যে জবর দিলাম, হায়ে জের দিলাম, রয়ে পেশ দিলাম, কাপে জবর দিলাম, তায়ে জবর দিলাম। তো তাইলে কি হচ্ছে, এগুলো তখন মনে করেন যে আপনি চাইলে তখন এটা পড়তে পারবেন। এখন এই জবর জের পেশটার ব্যবহারটা আমরা এখন জানবো যে কিভাবে জবর জের পেশ পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এখানে পড়ি, আর আরো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে জবরের উচ্চারণটা হয় বাংলা আয়ের মতো আ, আর জেরেরটা হয় রস্বইয়ের মতো, আর পেশেরটা হয় রস্বইয়ের মতো। তাইলে জবরের উচ্চারণটা বাংলা হয় আয়ের মতো। যদি দেখি আমরা এখানে হচ্ছে আলিফ জবর আ। এখন আপনাদের আরো একটা বিষয় আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা যখন আলিফ বা তাসা পড়বো তখন আলিফটাকে আলিফ বলবো, কিন্তু আলিফের উপরে যখন জবর, জের, পেশ বা হচ্ছে সাকিনটা আমরা এইটার পরে শিখবো। এখন আপাতত সাকিন নামটা শুনে রাখেন। তো আলিফের উপরে যখন জবর, জের, পেশ অথবা সাকিন কোনো কিছু দেয়া হয়, তখন আলিফের নাম পরিবর্তন হয়ে আলিফের নাম হয় হামজা। আমি আবার বলতেছি, আলিফটা যখন খালি থাকবে, মনে করেন যে এখানে একটা খালি একটা আলিফ আছে, আলহামদু, মনে করেন যে একটা খালি আলিফ আছে, ঠিক আছে, এখানে একটা খালি আলিফ আছে, এটা আমরা শুধু আলিফ পড়বো। কিন্তু আলিফের উপরে যখন জবর দিব তখন আলিফটাকে আমরা হামজা পড়বো। এটা হচ্ছে আলিফের রূপ বা হচ্ছে নিয়ম। ওকে, এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আলিফের উপরে যেটা জবর দেয়া হয় সেটার উচ্চারণ হয় বাংলা আয়ের মতো। এখন কিভাবে পড়বো আমরা দেখেন, হামজা জবর আ, এই যে এখানে হামজা জবর আ, হা জবর হা, হা জবর হা, এটা আইন জবর আ, হা জবর হা, গইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, কাফ জবর কা, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, দদ জবর দ, লাম জবর লা, নুন জবর না, র জবর র, ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, সদ জবর স, সিন জবর সা, ঝা জবর ঝা, জ জবর জ, জিম জাল, জাল জবর জা, সা জবর সা, ফা জবর ফা, অ জবর অ, বা জবর বা, মিম জবর মা। এখন আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা। এখন আমাকে 2 জন আপু আছেন আমাদের এখানে, তামান্না আক্তার আপু, আপনি মিউটটা খুলে আমাকে এখান থেকে একটু পড়ে শোনান তো, আপনি বুঝতে পারছেন কিনা একটু দেখি। তামান্না আক্তার আপু অথবা তনু মোল্লা আপু, যে কোনো একজন মানে পড়লেই হবে। আপনারা মিউট খুলে কথা বলেন। আপনারা মিউট খুলে, তামান্না আক্তার আপু, তনু মোল্লা আপু, 2 জন, একজন মিউট খুলে আমার সাথে কথা বলতে পারেন। আমি আপনাদের কাছে পড়াটা হচ্ছে শুনতে চাচ্ছি। আপনারা কি ক্লাসে আসেন আপু, একটু জানাবেন। আচ্ছা, তামান্না আক্তার আপু, তনু মোল্লা আপু, উনি মনে হয় শুনতে পাচ্ছিল না বা হচ্ছে কোনো সমস্যার কারণে লেফট নিছে। তামান্না আক্তার আপু, আপনি কি পড়তে পারবেন? আপনি আপনার মিউটটা খুলে কথা বলেন। আচ্ছা, শম্পা খাতুন আপু, আপনি কেমন আছেন?
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, শম্পা খাতুন আপু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। একটু জোরে কথা বলবেন আপু, আপনার কথা আসতেছে না। পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, আপনি মনে হয় মাত্র জয়েন করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এতক্ষণ আমরা তিনটা বিষয় শিখছি। একটা হচ্ছে জবর, একটা হচ্ছে কি জবর, এই যে জবর, এইটা এই যে আলিফের উপরে যেটা আছে এটা হচ্ছে জবর। এক কথায় এই যে এইটা জবর, এটা জের এবং এইটা পেশ। এটা কিভাবে বসে? মনে করেন যে আলিফের উপরে জবর বসে, মনে করেন বসবে, এটা হচ্ছে 29টা হরফের উপরেই বসে। জবর জের পেশ এই তিনটা 29টা হরফের উপরেই বসে। এটা হচ্ছে আলিফের উপরে জবর, এটা হচ্ছে মনে করেন যে আলিফের উপরে এটা জের, আর এটা আলিফের উপরে পেশ। তো এখন জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। আমার সাথে বলবেন, জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। আর এই জবর হচ্ছে, আপনারা মনে হয় সবাই বাংলা টুকটাক জানেন, তো হচ্ছে জবরের উচ্চারণটা, মনে করেন যে আলিফের উপরে জবর আছে, জবরের উচ্চারণটা বাংলা আয়ের মতো হয়, আয়ের মতো হয় জবরের উচ্চারণটা। আর এই যে জেরের উচ্চারণটা, এই যে আলিফের নিচে যদি জের থাকে, জেরের উচ্চারণটা রস্বইয়ের মতো হয়। আপনাকে এটা পরে বলে দিচ্ছি। আর এখানে যদি পেশ দিই, পেশের উচ্চারণটা রস্বইয়ের মতো হয়। যেমন এখানে যদি আলিফের উপরে জবর দিয়ে পড়ি, তাহলে এটার হবে হচ্ছে হামজা। ও আর একটা বিষয় হচ্ছে, আলিফকে যখন আমরা জবর জের পেশ এগুলো বা ছাকিন, আর ছাকিনটা আপনাদেরকে পরে বলতেছি। তো জবর জের পেশ বা ছাকিন যাই হোক, আলিফের উপরে কোনো যদি কিছুই কোনো চিহ্ন থাকে, তখন আলিফের উচ্চারণটা হয় হামজা। আলিফের উচ্চারণটা হয় হামজা। আলিফের উপরে জবর জের পেশ সাকিন তাসদিদ যাই থাকুক না কেন, আলিফের তখন উচ্চারণটা হয়ে যায় হামজা, তখন আর আলিফকে আলিফ বলা যায় না। এটা হচ্ছে আরবি গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী এটা হচ্ছে, আলিফের উপরে যখন জবর জের পেশ সাকিন বা তাসদিদ যাই আসুক না কেন, এটাকে আমরা হামজা পড়ব, আলিফটাকে। এখন যদি এখানে এই যে দেখেন আলিফের উপরে জবর আছে, তাহলে আমরা কি পড়বো? হামজা জবর আ। যদি এখানে জের থাকে, যেমন হচ্ছে এখানে জের আছে, এখানে আমরা কি পড়বো? হামজা জের ই। এখানে পেশ আছে, আমরা কি পড়বো? হামজা পেশ উ। অর্থাৎ এখানে তাহলে খেয়াল করেন, আলিফের উচ্চারণটা হচ্ছে গিয়ে, আপনার যদি জবর থাকে, আলিফ কেন, এটা 29টা হরফ, যে কোনো হরফের উপরে যদি জবর থাকে, মনে করেন যে বায়ের উপরে জবর আছে, তো বায়ের উপরে জবর থাকলে উচ্চারণটা হবে বা জবর বা। আলিফের উপরে জবর থাকলে হামজা জবর আ। যে বা জেদ থাকলে বায়ের উপরে আমরা পড়বো হচ্ছে বা জের বি। যদি পেশ থাকে আমরা পড়বো বা পেশ বু। এখন এই জবর জের পেশ এই তিনটাকে একত্রে বলা হয় হরকত। আর এই আরবিতে মানে আপনার কোরআন শরীফ পড়ার জন্য আমরা যারা বাঙালি আছি, বা হচ্ছে আমরা যারা আরবি বা সৌদি আরবে আমাদের যাদের জন্ম না, তারা আমরা জবর জের পেশ ছাড়া কোরআন শরীফটা পড়া খুবই টাফ হয়ে যায়। কিন্তু মনে করেন যে পারে না, অনেকেই পারে, যারা হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে খুবই ভালো মানের শিখছে, বা হচ্ছে গিয়ে খুবই হাইলি তাদের নলেজ আছে, তারা এটা পড়তে পারে। কিন্তু আমরা অধিকাংশই যারা আছি, তারা আমরা হরকত ছাড়া, অর্থাৎ জবর জের পেশ ছাড়া আমরা আরবি অর্থাৎ কোরআন শরীফ পড়তে পারি না। এটা এখন এখানে দেখেন আমাদের কিছু আপনার উদাহরণ আছে, অনুশীলন আছে। এখানে যদি আমরা দেখি, সরি, এখানে দেখবেন,
এই যে এই এতক্ষণ যেটা আপনাদেরকে বলছি, আলিফের উপরে জবর আছে অর্থাৎ হামজা হবে। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা। এটা একটু পড়েন তো, একজন পড়বেন, যে কোনো একজন পড়বেন। শম্পা খাতুন আপু, আপনি কি বুঝতে পারছেন আসলে পড়ার নিয়মটা কি বুঝতে পারছেন? মানে হরকতের একটা হচ্ছে জবর, তিনটা হরকতের হচ্ছে তিনটা চিহ্নকে একসাথে হরকত বলে, তার মধ্যে একটা হচ্ছে জবর, যেটা হচ্ছে এইটা। আপনি কি এটার মানে পড়ার নিয়মটা বুঝতে পারছেন, কিভাবে পড়তে হবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কি পড়তে পারবেন? এখানে 28টা হরফের উপরে জবর দিয়ে পড়া আছে, পড়তে পারবেন? হামজা জবর হা, আ, হামজা জবর আ। হামজা জবর আ, হ্যাঁ। হা জবর হা। হুম। এটা কি? এটা হচ্ছে আইন। আইন জবর আ। আইন জবর আ। এটা হচ্ছে হা। হা জবর হা। আপনি কি আপু আরবি হরফগুলো সব চিনেন? 29টা হরফ চিনেন? শম্পা খাতুন আপু, আপনি কি 29টা হরফ চিনেন? হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপু? শম্পা খাতুন আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা যারা আরবি হরফ চিনেন না, কোনো অসুবিধা নাই, আপনারা পড়ে নিতে পারবেন। আর আমি এই ক্লাস শেষে এই হচ্ছে আপনার হরকতের পড়া শেষে আমরা আবার ইসে যাব, আপনার হচ্ছে হরফে যাব, আলিফ বাতার সাথে যাব। এখন দেখেন আমরা হচ্ছে জেরেরটা পড়ব। এতক্ষণ আমরা জবরেরটা দেখছি। আমি আবারও বলতেছি, আরবি হচ্ছে আরবি মানে হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে আপনার হরকত ছাড়া উচ্চারণ করা প্রায় খুবই কঠিন হয়ে যায়। সেজন্য হরকত আমাদের জানার খুবই দরকার। জবর জের পেশ, হরকতের মধ্যে তিনটা চিহ্ন আছে, একটা হচ্ছে জবর, একটা হচ্ছে জের, একটা হচ্ছে পেশ। এটা হচ্ছে জের, এটা হচ্ছে গিয়ে জের, জের থাকে নিচে। আর যেটা জবর ছিল আমরা এতক্ষণ দেখছি, জবর থাকে উপরে। আর এখানে দেখেন এটা হচ্ছে গিয়ে পেশ, এই পেশ, পেশ থাকে হচ্ছে উপরে। তো আমরা এভাবে মুখস্থ করতে পারি, জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। এখন এখানে যে জেরটা আছে, জেরটা দেখেন হামজা জের ই, আর জেরের উচ্চারণটা বাংলার রস্বইকারের মতো হয়, বাংলার রস্বইকারের মতো উচ্চারণ হয় জেরের উচ্চারণটা। তো হামজা জের ই, হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গইন জের গই, খ জের খি, কফ জের কি, কাফ জের কি, জিম জের জি, শিন জের শি, ইয়া জের ই, দদ জের দি, লাম জের লি, নুন জের নি, র জের রি, র জের রি, ত জের তুই, দাল জের দি, তা জের তি, সদ জের সি, সিন জের সি, ঝা জের ঝি, র জের জি, জ, 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 জ জের জি, জাল জের জি, সা জের সি, ফা জের ফি, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই, বা জের বি, মিম জের মি। ওকে,
তাহলে এতক্ষণ আমরা জেরেরটা জানলাম। এগুলো আপু একটু মনোযোগ দিয়ে আপনারা যদি শুনেন, আশা করি আপনাদের এটা হয়ে যাবে। খুবই সিম্পল। আরবি অর্থাৎ হচ্ছে আপনাদের আরবি অর্থাৎ কোরআন শরীফটা খুবই খুবই সাবলীল ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটা খুবই সাবলীল ভাষায় নাজিল করছেন। এটা ইংলিশ আমরা পড়ি, হিন্দি পড়ি, আমরা হচ্ছে গিয়ে আপনার বাংলা পড়ি, এর থেকে এটা অনেক কঠিন। সরি, এটা অনেক সহজ। এগুলো সব থেকে এটা অনেক সহজ। ওকে, এখানে দেখেন এতক্ষণে আমরা হচ্ছে জবর পড়ছি এবং জের পড়ছি। এবার আমরা পেশটা পড়ব। পেশটার হচ্ছে গিয়ে আপনার পেশের উচ্চারণ রস্বউ এর মতো হয়, রস্বউ এর মতো। এই যে রস্বউ এর মতো হচ্ছে পেশ, রস্বউ এর মতো হয়। তো এখানে উচ্চারণটা কিভাবে হবে দেখেন, হামজা পেশ উ, হা হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, গইন পেশ গু, খ পেশ খু, কফ পেশ কু, কাপ পেশ কু, জিম পেশ জু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, দত পেশ দু, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু, ত পেশ তু, দাল পেশ দু, তা পেশ তু, সোয়াদ পেশ সু, সিন পেশ সু, ঝা পেশ ঝু, জ পেশ জু, জাল পেশ জু, সা পেশ সু, ফা পেশ ফু, ওয়াও পেশ উ, বা পেশ বু, মিম পেশ মু। ঠিক আছে, এতক্ষণ আমরা জবর, জের এবং হচ্ছে আপনার পেশের অর্থাৎ হরকতটা শিখলাম। আজকে আমরা হরকতটা শিখলাম। ঠিক আছে, আমরা আজকে কি করলাম, আমরা আজকে হরকতটা শিখলাম। এখন আপনারা যারা আছেন আপনাদের কারোর কথা আমি শুনতে পাচ্ছি না। শম্পা খাতুন আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তামান্না আক্তার আপু, শম্পা খাতুন আপু, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। রেসপন্স না করলে আপনারাও শিখতে পারবেন না, বা আমিও হচ্ছে আপনাদের বুঝতে পারবো না আপনারা বুঝতেছেন কিনা। হ্যালো তামান্না খাতুন আপু, তামান্না আক্তার আপু, আপনি কি আছেন? আচ্ছা, আপনারা মনে হয় অ্যাক্টিভ নাই, জয়েন করে হয়তোবা কোনো কাজে আটকায় গেছেন। তো আজকে আমরা দুইটা জিনিস শিখছি, তিনটা জিনিস শিখছি, জবর, জের এবং পেশ। তিনটা জিনিস শিখছি, জবর, জের এবং পেশ। আজকে আমরা আর একটা বিষয় শিখব, কিন্তু সেটার ব্যবহার আমরা এখন শিখব না। দেখেন এখানে যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন একটা যজম বলে একটা কথা আছে, যজম। এই যে যজম, এখন যজমটা আসলে কি? যজমটা আসলে কি? যজমের তিনটা রূপ আছে। দেখেন, যজমটা সবসময় হচ্ছে কোথায় বসে? শব্দের উপরে বসে। মনে করেন যে আমরা বাংলাতে যেমন অনুস্বর, বিসর্গ এরকম শব্দের ব্যবহার, এরকম মানে চিহ্নগুলোর ব্যবহার করি, যজমের মানে ব্যবহারটা ঠিক অনুরূপ, মানে ওরকম মতো যজমের ব্যবহারটা। যেমন এখানে যদি মনে করেন যে বা, বায়ের উপরে যজম আছে। এখন যজমের চিহ্নটা আপনাদের আগে বলে দিই। যজমের হচ্ছে তিনটা চিহ্ন। একটা হচ্ছে এরকম কোন শব্দের উপরে, কোন আরবি হরফের উপরে এরকম গোল থাকবে, একটা গোল থাকবে। এছাড়াও মনে করেন আরবি হরফের উপরে উল্টা ভি এর মতো থাকবে, উল্টা ভি। এছাড়াও থাকতে পারে আরবি হরফের উপরে ওয়াও এর মতো একটা চিহ্ন, ওয়াও এর মতো একটা চিহ্ন। তো যজমের মোট চিহ্ন হচ্ছে তিনটা।
একটা হচ্ছে গোলের মতো থাকবে, একটা হচ্ছে উল্টা ভি, এবং আরেকটা হচ্ছে ওয়াও মতো দেখতে অনেকটা এরকম থাকবে। আর এগুলা সবসময় বসবে শব্দের মাঝ, অর্থাৎ হচ্ছে প্রথমে, মানে শব্দের শুরুতে। কোনো সময় যজম বসে না, শব্দের শুরুতে হরকত বসে। হরকত বসে শব্দের শুরুতে, কি বসে? হরকত বসে। আর যজম কোথায় বসে? মাঝখানে বসে। এখানে যদি আমরা উচ্চারণ করি হামজা আর হচ্ছে বা, এখন যজমটা, এই যে এইটা হচ্ছে আমাদের একটা হরফ, তার ডান দিকে। আর আপনারা জানেন আরবি হরফ ডান দিক থেকে শুরু হয়, আলিফ বা এই যে তা, আরবি হরফ সবসময় ডান দিক থেকে শুরু হয়, লেখা শুরু হয় আরবি হরফ ডান দিক থেকে। ঠিক আছে? তো হচ্ছে আপনাদের যদি যজম আসে কোথাও, তাহলে মনে করবেন যে এই, আর মনে করেন এইখানে ফাঁকা জায়গাটা দেখেন, এইখানে আলিফ আছে তো, আর এর পরে হচ্ছে বা, মনে করেন যে এখানে বা এবং তার উপরে একটা যজম আছে এবং আলিফের উপরে একটা জবর আছে। তো এই যজমটা হচ্ছে তার ডান দিকের হরফের সাথে, সরি তার বাম দিকের, এটা হচ্ছে বাম দিকের হরফ, যজমটা তার বাম দিকের হরফের সাথে উচ্চারণ হয়। যেমন এই জবরের সাথে এইটার উচ্চারণ হবে এক কথায় যুক্ত বর্ণের মতো, যুক্ত অক্ষরের মতো। যেমন হচ্ছে হামজা বা জবর আব, আব। যজমটা স্বতন্ত্রভাবে বসতে পারে না, সেটা তার আগের হরফের সাথে উচ্চারণ হয়। আমি আবারও বলি, যজমটা স্বতন্ত্রভাবে বসতে পারে না, সেটা তার আগের হরফের সাথে উচ্চারণ হয়। যজমটা স্বতন্ত্রভাবে বসতে পারে না, তার আগের হরফের সাথে উচ্চারণ হয়। এবং যজমের তিনটা চিহ্ন আছে, একটা হচ্ছে গোলের মতো, একটা হচ্ছে উল্টা ভি, এবং একটা হচ্ছে ওয়াও এর মতো দেখতে অনেকটা, কিন্তু উপরে বসে। এখন আপনারা বলবেন যে যজমটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। যজমটা কি আপনারা বুঝতে পারছেন? কেউ একজন জানান। আসসালামু আলাইকুম আপু, আর একটু বোঝাই দেন। ওয়ালাইকুম আসসালাম। যজমটা আরেকটু বুঝাই দিব? জি আপু। ওকে, একটু খেয়াল করবেন। আমি আমি বিজি ছিলাম। আচ্ছা, সমস্যা নাই। আপনি কি হরকতটা বুঝতে পারছেন আপু? এক জবর এক জের এক পেশ, জি আপু। জি মানে আপু, বুঝতে পারছি। ভালোভাবে বুঝতে পারছেন? জি আপু, আমার মিউট খুলছিল না, তাই আমি কিছু বলতে পারি নাই, ও আচ্ছা, রেসপন্স করতে পারি নাই। ঠিক আছে, সমস্যা নেই। আমিও বুঝতে পারছিলাম হয়তো বা কোনো কাজে আটকায় গেছেন। সমস্যা নাই। জি আচ্ছা, আপু। আমি হচ্ছে সরি, যজমটা একবার বুঝাই দিই। প্রথমে মনে করেন যে যজমের তিনটা চিহ্ন আছে। যজমটা, তার আগে আপনাকে বলি, যজমটা স্বতন্ত্রভাবে বসতে পারে না। বাংলাতে বাংলাতে চন্দ্রবিন্দুর আছে, অনুস্বর আছে, বিসর্গ আছে। ঠিক আছে? এই তিনটা যেমন স্বতন্ত্রভাবে বসতে পারে না, আরবিতে যজম স্বতন্ত্রভাবে বসতে পারে না। যজমের তিনটা রূপ, একটা হচ্ছে গোল, একটা হচ্ছে এরকম উল্টা ভি, এবং আরেকটা হচ্ছে ওয়াও এর মতো, মনে করেন অ এর মতো। এখন একটা মানে বিষয় হচ্ছে এইটা কোনো শব্দের উপরে বসবে, যজমটা বসে শব্দের উপরে। যেমন এখানে যদি আমরা দেখি যে বা, মনে করেন যে বা, বায়ের উপরে একটা যজম বসছে, কিন্তু এই যজমটা আপনার স্বতন্ত্রভাবে উচ্চারণ হতে পারে না। যেমন যদি আমরা বায়ের উপর একটা হরকত হইতো, তাহলে সে কি বা জবর বা হইতো, বা জের বি হইতো, বা পেশ বু হইতো, কিন্তু যজমটা আপনার জি। স্বতন্ত্রভাবে বসতে পারে না। এটার উচ্চারণ কিভাবে হবে? এই মনে করেন যে আলিফ এবং বা, তো এই আলিফের উপরে জবর আর বায়ের উপরে যজম বা সাকিন। যজমের আরেকটা নাম হচ্ছে সাকিন। যজমের আরেকটা নাম হচ্ছে সাকিন। ঠিক আছে? তো হচ্ছে এই সাকিন আলা হরফ থাকলে তার আগের হরফের সাথে এটা উচ্চারণ হয়। যেমন এই সাকিনটা তার এই আগের এই জবরের সাথে উচ্চারণ হবে। যেমন হামজা, আর এর সাথে এটা যোগ করে একসাথে পড়তে হবে, হামজা বা জবর আব। যদি এখানে বা থাকতো বা, আর হচ্ছে কি এখানে মনে করেন যে লাম, তো লামের উপরে জবর এবং বায়ের উপরে সাকিন, তো লাম বা জবর লাব। এখানে যদি তা থাকতো, মনে করেন
মনে করেন এখানে হচ্ছে আছে তা এবং এখানে আছে ত, এই যে তা এবং একটা হচ্ছে ত। তো এখানে তা এর উপরে হচ্ছে জি। আপনার জবর আর এখানে হচ্ছে সাকিন হইতো, তখন কি হইতো? তা ত জবর তাত, তাত। যদি জেরের ক্ষেত্রে হয়, দেখেন জেরের ক্ষেত্রে হইলে বায়ের সাথে যদি মনে করেন যে এই লাম, এটা হচ্ছে বা, এটা হচ্ছে লাম, বায়ের উপরে জের এবং লামের উপরে সাকিন, তাইলে বালাম জের বিল। যদি পেশ হইতো বালাম পেশ বুল, অর্থাৎ এক কথায় সাকিনটা আমাদের স্বতন্ত্রভাবে আরবি হরফের সাথে উচ্চারণ হয় না, সেটা তার আগের হরফের সাথে উচ্চারণ হয়। এখন আপনি আমাকে বলেন তো, এখানে মনে করেন যে লাম এবং হচ্ছে তা আছে, ত, লাম ত, এই লামের উপরে আপনার জবর এবং তায়ের উপরে জজম, তখন কিভাবে উচ্চারণ করবেন? লাম তা জবর লাত। লাম আর তো। হ্যাঁ, কি হবে তাইলে? জি। লাম তো জবর লাত। লাত। যদি এখানে মনে করেন যে এখানে সা হইতো, এখানে মনে করেন যে সা এবং হচ্ছে সোয়াদ, তা সোয়াদ, এটা তা, এটা হচ্ছে সোয়াদ। তো তায়ের উপরে, তায়ের নিচে জের এবং সোয়াদের উপরে জজম, কি হইতো? তা সোয়াদ জের। আমি কিছু দেখতে পাচ্ছি না আপু, আমি কিছু দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপু? তামান্না আক্তার আপু, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি আপু। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। ওকে, মনে করেন আপনাকে আমি এখন জিজ্ঞেস করতেছি, আপনি বলবেন। এখানে মনে করেন যে এই যে লাম আচ্ছা। আর হচ্ছে এই বা, এটা হচ্ছে গিয়ে বা। তো এই লামের উপরে জবর, এখানে হচ্ছে সাকিন, এটার উচ্চারণ কি হবে? লাভ। লম্বা জবাব। হ্যাঁ, লাম্বা জবর লাভ। লাভ। লাম্বা জবর লাভ। লাভ। যদি লামের সাথে একটা তা থাকতো, মনে করেন যে একটা, এটা হচ্ছে একটা তা, যদি লামের সাথে তা থেকে এবং জেদ থাকতো, তখন কি হইতো? লামতা যাবার লাত। লাম তো যে লিত। লিত। যদি এখানে মিমের সাথে, এটা হচ্ছে আপনার মনে করেন এটা হচ্ছে মিম, আর আপনাদের টোটাল হচ্ছে আপনার কালকে, কালকে না ২৭ তারিখে আপনাদের ক্লাস আছে, ২৭ তারিখের ক্লাসে আপনাদেরকে পড়ানো হবে প্রতিটা শব্দের ৩টা রূপ থাকে, ৩টা রূপ পড়ানো হবে। এখন আপনার মনে করেন এটা হচ্ছে মিম, এখানে মিমের সাথে যদি লামের পেশ হইতো, তাহলে কি উচ্চারণ হইতো? মিম লাম পেশ। মূল। মূল। এই তো মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। আপনি কি এখন বুঝতে পারছেন জি সাকিনের আপু। এটা? আর হচ্ছে আর শম্পা খাতুন আপু, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা কয়েকটা বিষয় শিখছি। একটা হচ্ছে আপনার সাকিন, সাকিন বা জজম, আর হচ্ছে হরকত, জবর জের পেশ, হরকত শিখছি। ঠিক আছে, সাকিন এবং হরকত শিখছি। আজকের ক্লাসটাতে আমি আপনাদের কারোর কোনো কথা শুনতে পাচ্ছিলাম না, আর আসলে রেসপন্স না পাইলে ক্লাস নিতে নিতে আর কি এনার্জি থাকে না। রেসপন্স যখনই পাবেন, আপনি আপনি মনে করেন যে যদি কারোর পড়ান বা হচ্ছে ই করেন, তখন দেখবেন রেসপন্সটা খুবই দরকার, রেসপন্স খুবই দরকার। রেসপন্স পাইলে খুবই ভালো পড়া হয়, মানে পড়ানো যায় এবং পড়ায় এনার্জি পাওয়া যায় রেসপন্স পাইলে। তো আমরা আজকে একটা বিষয় শিখছি, সেটা হচ্ছে, আজকে একটা না, দুইটা বিষয় শিখছি। একটা হচ্ছে হরকত, এই যে জবজ্জের পেশ হরকত, এবং হচ্ছে আরেকটা হচ্ছে সাকিন বা হচ্ছে জজম। এই দুইটাতে আপনাদের কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে? না আপু।
ওকে, তাহলে হচ্ছে শম্পা খাতুন আপু, আপনি এখান থেকে এই একটা লাইন পড়বেন। আপনাকে দেখাই দিই, এখান থেকে এই উপরের লাইনটা আপনি পড়বেন। হামজা জবর আ, এভাবে। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হ জবর হা, এই হাটা গলা চেপে হবে, হা জবর হা। হা জবর হা, হা জবর হা, হ্যাঁ, গইন এটা কি? জবর গ, গ, হ্যাঁ এটা। খ জবর খ, 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 এটা। কাপ কাপ, কাপ জবর ক, কফ জবর ক, এটা কফ হচ্ছে জবর কফ। ক। হ্যাঁ কফ। ওকে, এরপরে তামান্না খাতুন আপু, আপনি দ্বিতীয় লাইনটা পড়েন, এই লাইনটা। এই যে কাপ জবর কা, এই লাইনটা পড়েন তো। আপু আমি হ্যাঁ হ্যাঁ, তামান্না খাতুন, তামান্না আক্তার আপু আপনি পড়েন। কাপ জবর কা, হুম। জিম জবর জা, শিন জবর সা, সা, ইয়া জবর আ, শিন ইয়া জবর জবর সা। ইয়া, হ্যাঁ, শিন জবর সা, ইয়া জবর আ, ইয়া ইয়া। দোয়াত জবর দ, ইয়া জবর ইয়া, দোয়াত জবর দ, লাম জবর লা, নুন জবর না। ওকে, মাশাআল্লাহ, ভালো হইছে, আপনিও যা বুঝছেন। এতটুকুই থাকুক, আপনি বুঝতে পারছেন, এতটুকুই থাকুক। আজকে আপনাদেরকে এই তিনটা পেজের স্ক্রিনশট দিয়ে দিব আমি, ঠিক আছে? স্ক্রিনশটটা আপনাদের গ্রুপে পাঠিয়ে দিব। এই যে এইখান থেকে এই একটা 28টা হরফের জবর দিয়ে, 28টা হরফের জেদ দিয়ে, 28টা হরফের পেশ দিয়ে, এই তিনটা আজকে আপনাদের পাঠিয়ে দিব। আপনাদের একটা পড়া দিলাম, তাইলে আপনারা এগুলা পড়বেন। নেক্সট ক্লাসে 27 তারিখে আপনাদের আবার ক্লাস আছে। 27 তারিখে ক্লাসে আপনাদের কাছে এটা জিজ্ঞেস করা হবে। আমাদের এখনো 2টা ফ্রি ক্লাস হবে, 27 তারিখে, 29 তারিখে। আপনারা অবশ্যই ক্লাসগুলোতে জয়েন করবেন, কারণ ফ্রি ক্লাসে জয়েন হইতে তো আপনাদের কোনো টাকা পয়সা লাগতেছে না, বা একটু সময় লাগতেছে। আমরা কোরআনের জন্য এতটুকু সময় দিতেই পারি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত এখানেই শেষ হবে, কারণ আজকে আপনাদের উপস্থিতি খুবই কম। ফ্রি ক্লাসে আপনাদের যদি একটু টাইম থাকে, সবাইকে বলবেন ফ্রি ক্লাসগুলোতে উপস্থিত থাকতে। ফ্রি ক্লাসে উপস্থিত থাকলে আমার মনে হয় আপনাদের একটু মানে মূল্যবান সময় একটু ওয়েস্ট হবে, এছাড়া কিছু না। আপনারা যত বেশি জয়েন করবেন ততই ভালো হবে ফ্রি ক্লাসগুলোতে। ওকে, আমরা দরুদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকি ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আবার 27 তারিখে ক্লাস আছে, অর্থাৎ কালকের দিন পরে। আমি ক্লাসের আগে আগে জানাই দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।